This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ যদি এরকম হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে অনেকটা পিপলস রিপাবলিক অফ চায়নার মতো, খুব কি খারাপ শোনাবে? শুনতে ভালোই লাগবে অনেকের। কলকাতাতে ওরকম বহু মানুষ আছেন, বাংলাতেও অনেকে রয়েছেন যাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ শুনতে খুব একটা খারাপ লাগবে না। তার কারণ জনগণতান্ত্রিক বাংলাদেশ, এটি নিঃসন্দেহে একটি প্রোগ্রেসিভ এবং বৈপ্লবিক স্লোগান, কোনো অসুবিধা নেই। এবং জাতীয়তাবাদের প্রশ্নে তারা আবার যে অবস্থানটা নিচ্ছে সেটা আবার বিতর্ক তুলছে। কীরকম? বাঙালি জাতীয়তাবাদ, শেখ মুজিবুর রহমানের সময় থেকে যেটা ছিল বাঙালি জাতীয়তাবাদ, বা তাদের যে সংবিধান, বাংলাদেশে 1972 সালে যে সংবিধান গৃহীত হয়েছিল, সেই সংবিধানের মধ্যে ছিল ধর্মনিরপেক্ষতা ছিল। সে ধর্মনিরপেক্ষতাকে, বাঙালি জাতীয়তাবাদ, এই দুটোকে, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেখানে বলা হচ্ছে সুপারিশে যে প্রজাতন্ত্রী মানে প্রজাতান্ত্রিক, মানে ওই প্রভুভৃত্ত প্রজার মতো একটা ব্যাপার। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান দিবস তার আগে এই সমস্ত হয়েছে, এবং সেখানে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ, সেখানে বাংলাদেশের বর্তমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার জন্যে যে 4টি নীতি উল্লেখ আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এর মধ্যে 3টে বাদ দেওয়ার সুপারিশ আছে। জাতীয়তাবাদকে বাদ যাবে, ধর্মনিরপেক্ষতাকে বাদ যাবে, গণতন্ত্রটা থাকবে। এবং সংবিধান সংস্কার কমিশনের যে এই যে 5টি যে নীতি, সেই প্রস্তাবিত মূল 5টি নীতি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ, গণতন্ত্র। এই কার্ডটা একটু ফলো করবেন। সাম্য মানে এই ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই ব্যাপারটা ফরাসি বিপ্লব থেকে এসেছিল। ফলে সেগুলো একটা সেখানে তারা প্রস্তাব রেখেছেন। ভালো প্রস্তাব, নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে যদি সংবিধানকে বদলে দেওয়া হয়, যেটা নিয়ে বলা হচ্ছিল আর কি, সেই সংবিধানে অনেকে এরকম একটা আশঙ্কা প্রকাশ করছিলেন যে বাংলাদেশ হয়তো ইসলামিক একটা রিপাবলিক হবে, আফগানিস্তানের মতো, বা আফগানিস্তানের মতো একটা ওরকম এমিরেটস ওরকম হবে, কিন্তু সেটা সুপারিশ করেননি। এবং এই ক্ষেত্রে যিনি আলী রিয়াজ, তাকে প্রধান করে যে সংবিধান সংশোধন কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি, নির্বাচন মানে যাতে পরিবর্তন আনা হয় তার কমিটি, সেই কমিটি ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, জানুয়ারিতে তড়িঘড়ি সমস্ত সবাই জমা দিয়েছে। 9 পাতার কারোর প্রস্তাবনা, কারোর হচ্ছে আরেকটু বেশি। তার কারণ 20 তারিখের পর অনেক কিছু হিসেব নিকেশের আবার পালা শুরু হবার অনেকই শোনা যাচ্ছে। অনেকে তার আগে অন্তত বিশ্ববাসীর কাছে তারা এটা তুলে ধরতে চাইছেন, মরিয়াভাবে, মানে এটাকে তুলে ধরে একটা প্রস্তাব রেখেছেন। এবং তারপর যে জুলাই বিপ্লবের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা নিয়ে যে বৈঠক, সেখানে বলা হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র, তারা তো জানিয়ে দেবে বলেছিল, তারপর পিটটান দেয়। এবং সরকার বলেছিল যে তারা আলাদাভাবে এটা করবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে। বিএনপি সরাসরি নাকচ করে দিয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, সোচ্চারে বলে বাংলাদেশের যে শীর্ষ পরিষদ আছে বিএনপি, তারা সরাসরি নাকচ করে দিয়েছে। নাকচ করে দিয়ে তারা বলছেন যে এই বিষয়টাকে তারা মান্যতা দিতে চাইছে না বিএনপি। ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা এসছে, অর্থাৎ কোথাও একটা বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতির মধ্যে বলা যায় একটা পলিটিক্যাল প্রসেস শুরু হয়েছে। এই পলিটিক্যাল প্রসেসে আগে ছিল শুধু সংস্কার, আগের সরকার ফ্যাসিস্ট বলে হচ্ছে কাউকে চাকরিচ্যুত করা, সংখ্যালঘু নির্যাতন,
এইটাই 5-6 মাসের একটা পরিচিত দৃশ্য হয়েছিল, অস্বস্তিকর পরিস্থিতি ছিল নিঃসন্দেহে। সেই অস্বস্তিকর পরিস্থিতিকে এড়াবার জন্যে যারা বারবার করে বলছিলেন যে একটা নির্বাচন হোক আগে দ্রুত, বিএনপি বিশেষভাবে, তাদের কিন্তু এখন হচ্ছে কোমর কষার পালা যে নির্বাচনটা তারা যদি করতে পারে সঠিক সময়, তাহলে একটা বলা যায় বাংলাদেশ একটা রাজনৈতিক পদক্ষেপের দিকে এগোচ্ছে। এর মধ্যে থেকে সামরিক যে বিষয় আশয়গুলো তারা গোপনে এবং কিছুটা ওপেনলি করার চেষ্টা করছে। আজকে সেই বিষয়টা যাব না, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আলোচনা আসার আগে আলী রিয়াজ, যিনি আমেরিকায় অধ্যাপনা করেন, আইন এবং হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের উপর তার পাণ্ডিত্য অত্যন্ত গভীর, সে আলী রিয়াজ মহাশয় তিনি কি বলছেন একটু শুনবো। আমরা মনে করি যে বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয়, তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা তাদের প্রস্তাবনা, নিঃসন্দেহে এটা নিয়ে রয়েছে, কিন্তু সেটা কি হবে না হবে, বিপ্লব কি, সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, ভবিষ্যতেও এটা নিয়ে আজকে যদি অবকাশ থাকে করা হবে। কিন্তু যেটা খুব মূল বিষয়, বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে প্রতিষ্ঠা করতে চাইছেন তারা, অর্থাৎ বাঙালিত্বকে সজ্ঞানে তারা বলছেন বাঙালি কিছু না, তো ভাষা বাংলা, বাংলাদেশি। পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, সেখানকার বাঙালিরাও ভারতবাসী, অনেকেই এটা বলতে হয়। আপনাদের এই সময় মেট্রো স্টেশনের একটি ঘটনা আছে, আপ হিন্দি মে বলিয়ে, তো ঠিক আছে। তাহলে বাঙালি কনসেপ্টটা আর কি, যে বাঙালি মানে রেখে করেছে, শুরুতেই এটা বলেই যে বলেছিলেন, কবি বলেছিলেন, রেখেছ বাঙালি করে মানুষ করনি। এক একটা যুক্তি শুনলে বা বিভিন্নভাবে যুক্তিটা যখন আসে তখন মনে হয় যে সত্যি আমাদের যেমন মনুষ্যত্ব ব্যাপারটাকে লজিক সিস্টেমে খুব দৃঢ় হতে হবে, এবং বাঙালি ব্যাপারটা যেটা প্রাইড, একটা গর্ব, একটা সত্তাকে চিহ্নিত করে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। কি আপনারা অন্য কিছু ভাবছেন? যদি ভাবেন তাহলে স্ট্রিমিং হচ্ছে, আপনারা আপনাদের কমেন্ট দিতে থাকুন। আমরা এবার বিতর্কে প্রবেশ করব। বাদিকে রয়েছেন একজন হুইসল ব্লোয়ার বলা যায় তাকে, ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, যিনি মেডিকেল সায়েন্সে এমবিবিএস এমডি করার পর আইন শাস্ত্রে তিনি ডক্টরেট করেন এবং কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। আইনের এবং বাংলাদেশ ইস্যুতে তিনি অনেক বলেছেন। রয়েছেন যিনি বলা যায় একজন গণলেখক, নিত্যদিনকার জীবনযাত্রা, মানুষের দুঃখ যন্ত্রণা যার লেখায় উঠে আসে, সুবল চন্দ্র সর্দার। সুবল সর্দারকে, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং যিনি রয়েছেন নানবাট একজনই, ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। বাংলা, বাঙালিত্ব, বাংলার জাতীয়তাবাদ, বাঙালির অধিকারের লড়াই, সব প্রশ্নে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অত্যন্ত ফেনোমেনা, এবং গর্গ একে ধারে আদৃত, অন্যদিকে অত্যন্ত বিতর্কিত। আমি তার কাছ থেকে দিয়ে শুরুটা করতে চাই আর কি, যেহেতু এটা খুব সিরিয়াস ব্যাপার। এই বাংলাদেশি জাতীয়তাবাদ এটাকে তারা বর্জন করতে চাইছেন, ধর্মনিরপেক্ষতাকে তারা বর্জন করতে চাইছেন, গণতন্ত্র থাকবে এবং পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা প্রস্তাবনা দিয়েছে। এটা নিঃসন্দেহে কোথাও কোথাও এর মধ্যে এই যে, তা তো কেউ অভ্যুত্থান বা বিপ্লব বলছেন, বিশেষ করে যারা ইউটিউবার ব্লগ আছে, পিনাকি ভট্টাচার্য হোক বা ইলিয়াস হোক বা আরও অনেকে রয়েছে, যারা এটাকে বিপ্লব মনে করেন, ফলে একটা বৈপ্লবিক প্রস্তাবনার মতো রেখেছেন। কিন্তু এই বিপ্লব যা কিছুর সাথে সবসময় যেন একটা প্রথম থেকে একটা বাঙালি জাতীয়তাবাদ নিয়ে একটা বাঁকা চোখ, এবং সেটাকে বারবার করে তারা আওয়ামী লীগের সাথে ট্যাগ করতে চেয়েছে, যেটা শেখ মুজিব করেছেন এবং অত্যন্ত ক্ষতি করেছেন। কিন্তু এই বিষয়টা একটু বুঝতে গেলে আমরা যদি এই প্রান্তে বসে এটার কি ব্যাখ্যা দিতে পারি? সুজিত, তুমি যখন প্রথমে বললে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে রেখেছো বাঙালি করে মানুষ করনি, একটা ঘটনার কথা মনে পড়ে যায়, ঐতিহাসিক ঘটনা। শেখ মুজিব যখন প্রথমবার পাকিস্তানের জেল থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে, দিল্লি হয়ে ঢাকায় নেমেছিলেন, তখন যে জনসভা করেছিলেন, উনি জনসভায় বলেছিলেন যে
আজকে কবিগুরু এসে দেখে যাও, তুমি ভুল বলেছিলে, বাঙালি আজ মানুষ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ শত শত বছরে বহিরাগত শাসক বাঙালি নিজের মাটি শাসন না করতে পারে, এটা একটা ঐতিহাসিক, তার সঙ্গে ঐতিহাসিক ব্রেক, যে বাঙালি পূর্ববঙ্গে তখন তার নিজের মাটি শাসক হলো। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। অথচ একটা অদ্ভুত সমাপতন আজকে তুমি যেরকম বললে, পশ্চিমবঙ্গে বসে এই বিষয়টা দেখছি। সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, সূর্য সেনের স্বাধীন করা এই ভারতবর্ষে আজকে যখন আমরা জানতে পারছি যে 15ই আগস্ট 1947 নাকি স্বাধীনতা দিবস নয়, একই সঙ্গে বাংলাদেশেও আমরা এমন একটি শক্তির অভ্যুত্থান ঘটেছে যা 1971 স্বাধীনতা নয়, এই আগস্ট মাসে না জুলাই মাসে এই নাকি স্বাধীনতা হলো, সেখানে এই ধরনের অদ্ভুত সব দাবি করছে। প্রথমে যেটা বলতে চাই যে তারা জাতীয়তাবাদ জিনিসটাকে নতুন সংবিধানের প্রস্তাবনায় জাতীয়তাবাদ ব্যাপারটাকেই বাদ দিয়ে দিয়েছে। জাতীয়তাবাদই নেই। ঠিক আছে, কি নেই? জাতীয়তাবাদ নেই। কি নেই? মানে ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদ সেটা নেই। কি নেই? ধর্মনিরপেক্ষতা নেই। আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে এইগুলো নিয়ে অ্যালার্জি কোন আইডিওলজি থেকে আসে, তবে আমরা বুঝতে পারবো। এবং সমাজতন্ত্র, ঠিক আছে, এই যে জামাতে ইসলামী যে বাঙালি বিদ্বেষী যে শক্তি, বাংলা ও বাঙালি বিদ্বেষী শক্তি, যা কিনা এই রাজাকার, আলবদর, আল শামস এদের ইয়ে করেছিল, এবং যাদের নেতৃত্বকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের মানে দোষী সাব্যস্ত করে তাদের বিচার হয়েছিল, যেটা কিনা এই যে এই যে গণহত্যার বিচার, এটা কিন্তু খুব রেগে গেছিল যারা ইসলামিস্ট মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলাদেশে। মওদুদির আইডিওলজি আপনি যদি দেখেন, সেখানে খুব ক্লিয়ারলি বলছে যে 4টে শত্রু সে চিহ্নিত করছে। জাতীয়তাবাদ তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, কারণ তখন কোল্ড ওয়ারের পরিপ্রেক্ষিত রয়েছে, সমাজতন্ত্র এখানেও প্রক্ষিপ্ত হয়েছে কোল্ড ওয়ারের প্রেক্ষিতেই। আর চতুর্থটা আছে, কিন্তু ঠিক এটা এখন বললে লোকজন খেচে যাবে, গণতন্ত্র। সে গণতন্ত্রটাকেও শত্রু হিসেবে করেছিল, কিন্তু এই আলী রিয়াজ ইত্যাদি এরা যদি এখন বলতো গণতন্ত্র বাদ দিয়ে দেবো, এইটা বলাটা একটু অসুবিধা আছে। আলী রিয়াজ আমেরিকায় পড়ান তো, আর ওনাদের যারা মন্ত্রণাদাতা তিনি তো প্যারিস থেকে বসে একটা বড় বৈপ্লবিক ইস্তাহার তৈরি করেন প্রতিদিন ভিডিওতে, ফলে সেটা বলা যাবে না, গণতন্ত্রটা থাকবে। কিন্তু জাতীয়তাবাদকে আমি খুব সংক্ষেপে প্রাথমিক, জাতীয়তাবাদকে কেন শত্রু বা বাঙালি জাতীয়বাদকে কেন শত্রু হিসাবে তারা মনে করছে, বা সেটাকে বাদ দিতে কেন চাইছে, এর ব্যাখ্যাটা কি? খুব স্পেসিফিক্যালি মানে যখন বললে যে মানে একসময় মুক্তিযোদ্ধারা পূর্ববঙ্গ স্বাধীন করেছে, এখন ইউটিউবাররা দ্বিতীয়বার স্বাধীন করছে, মানে দুটোর মধ্যে তফাৎটা শুধু একবার বোঝার চেষ্টা করো। জাতীয়তাবাদ মানে হচ্ছে খুব স্পষ্টত সংজ্ঞাটাও খুব জরুরি, এবং ভাষা জাতীয়তাবাদ তার মানে এইখানকার যারা ভূমিপুত্র যে কোনো একটি এলাকায় তার জাহাবাদ, সে বাইরে থেকে যে এসছে, কিন্তু ওখানকার যারা অরিজিনাল, এখানকার সব কিছুর শেষ নিয়ন্ত্রক থাকবে তারা, এর ওপর কোনো পরিচয় হয় না, সেটা ধর্মভিত্তিক হোক, সেটা কোনো ভিত্তিকই হোক, এর ওপর কোনো পরিচয় হয় না। ওই মাটির যে ভাষা, তার ভিত্তিতে সেই মাটির সর্বোচ্চ পরিচয়, এবং সারা বিশ্বেই এইটা সত্য। ক্রোয়েশিয়ায় এসে যে ক্রোয়াট ভাষা বলে, এটাই সর্বোচ্চ পরিচয়। রাশিয়ায় এসে যে রুশ, এটাই সর্বোচ্চ পরিচয়। ঠিক আছে, সব ভাষা ভিত্তিক কিন্তু। ঠিক আছে, আমাদের ভারতের পরিপ্রেক্ষিতের অন্য, আমরা একটা ফেডারেশন, ফলে আমাদের এখানে এটা যুক্তরাষ্ট্র, সেটা একটা অন্য প্রসঙ্গ। পৃথিবীতে এরকম কয়েকটি যুক্তরাষ্ট্র আছে, ক্যানাডা যেরকম একটি যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা যদি এই যেগুলো নেশন স্টেট যেগুলো তার মধ্যে দেখি, এবার এই যে অর্থাৎ সেখানে বলছে আমি আগে বাঙালি, আগে আমি এই মাটির, আগে আমার এই মাতৃভাষা, তারপরে সব কিছু। এতে কিছু কিছু আইডিওলজি চুলকোয়, যারা কি বলে না আগে ধর্ম, এই যে প্যান ইসলামিক আইডিওলজি, যার ফলে সে মনে করবে না এই বাংলা বলা অন্য লোকের থেকে বাংলা না বলা একই ধর্মের লোক আমার কাছের লোক। এই যে আইডিওলজি, ঠিক আছে, এটা হচ্ছে প্যান ইসলামিজম। এরকম প্যান হিন্দুইজম আছে, প্যান ক্রিশ্চিয়ানিটি আছে, অর্থাৎ যেখানে এই যে মাটির বাস্তবতা, এবং যেটা সারা বিশ্বে গৃহীত, যেটা একটা যে কোনো এলাকার উন্নয়নের জন্য শ্রেষ্ঠ মডেল। ঠিক আছে, কারণ সেখানকার লোক যে তাদের স্বার্থ সবার আগে, তাই না? এক্স্যাক্টলি। আমি আসবো একটু সিদ্ধার্থ বাবু আপনার কাছে।
এই যে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে, এই যে বাংলাদেশের সংবিধান বারবার করে, এবং তারা বারবার বলেছে যে এটা হচ্ছে থার্ড রিপাবলিক এবং এখানে বেশ কিছু ইনফ্লুয়েন্স কাজ করছে, এবং যেটা নির্বাচন সংস্কার, সংবিধান সংস্কার সবটা দিয়ে দেখি, যেমন সেখানেও দুটো কক্ষ করছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ঠিক ভারত যেরকম রয়েছে বা অনেক দেশেরও রয়েছে, এবং সেখানে মহিলাদের রিপ্রেজেন্টেশন এরকম কোনো আলাদা সিট তারা মানে করে পাঠাবে এরকম ব্যাপার নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, মহিলাদের জন্য সংরক্ষিত সিট, অনেকগুলো প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই সামগ্রিকভাবে এই প্রস্তাবনা দেখে আপনার কি মনে হচ্ছে যে ব্যাপারটা খুব আশাব্যঞ্জক? দেখুন, প্রস্তাবনা যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু যে সময়ে প্রস্তাবনাটা দেয়া হলো এবং যেভাবে দেয়া হলো সেটাতে আমি কিন্তু খুব একটা আশাবাদী নই। কেন নই? কারণ এই যে যেখানে সাম্যর কথা বলা হয়েছে, ইকুয়ালিটি তো একটা ভালো প্রস্তাবনা, একটা সমাজে সবাই সমান থাকবে, ইকুয়াল রাইট থাকবে, এটাই তো চাই। কিন্তু ইকুয়ালিটি যেটা ঢুকলো সেটা কার পরিবর্তে ঢুকলো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঢুকলো সেকুলারিজমের পরিবর্তে, মানে ধর্ম নিরপেক্ষতাটাকে সরিয়ে দিয়ে ঢুকে গেল হচ্ছে ইকুয়ালিজম। আচ্ছা, এগুলোকে আপনি যখন মেলাবেন, একে একে যখন মেলাবেন, করবোরেট করবেন, বাঙালি সেটা কিন্তু সরে গেল, হয়ে গেল বাংলাদেশি। তার মানে দেখুন, বাংলাদেশে একটা ভাষার একটা কিন্তু বিশাল সেন্টিমেন্ট আছে, পুরো একটা মানে একমাত্র দেশ, যে দেশটা কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমেই তৈরি হলো। বাঙালির কিন্তু আজকে ভারতের স্বাধীনতায় কিন্তু বিশাল অবদান আছে, কিন্তু বাঙালি আলাদা করে কিন্তু রেকগনাইজ নয় বাঙালি বলে। বাঙালির বিভিন্ন জায়গায়, সে লিটারেচার হোক বা সায়েন্স হোক, সব জায়গাতে বাঙালির একটা অবদান আছে। বাঙালি সেটাকে অনেকে রেকগনাইজ করে, অনেকে রেকগনাইজ করে না, কিন্তু বাঙালি আলাদা করে আমরা এখনো পশ্চিমবঙ্গে কিন্তু আমরা রুপিয়া বলি না, খুব সাধারণ চলতি কথা আমরা বলি টাকা। হ্যাঁ, ট্যাক্সিওয়ালাকে বলি ভাই কত টাকা হয়েছে, টাকা তো নেই, আমাদের কারেন্সি নয় টাকা। হ্যাঁ, নোটে লেখা আছে, কিন্তু নোটে ওটা এক্স্যাক্টলি নোটে আমাদের হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ভাষায় ভাষায় লেখা আছে, 15টা ভাষায়, হ্যাঁ 15-16টা ভাষায় লেখা আছে, কিন্তু আমাদের মূল কারেন্সি তো হচ্ছে ইন্ডিয়ান রুপিস, টাকা নেয়। কিন্তু বাংলাদেশের মূল কারেন্সি টাকা, ওদের কিন্তু একটাই ভাষা, হয়তো আমি জানি না বাংলাদেশের কারেন্সি রুপি বলে ওরা, হ্যাঁ রুপি অনেক ক্ষেত্রে ভাষাতে রুপি, ওদের মুদ্রার নাম কিন্তু টাকা না, ওদের মুদ্রার নামটা টাকা। হ্যাঁ, এইবার কথাটা বলার বক্তব্য হচ্ছে, তাহলে কি ওরা কি উর্দুটাকে প্রাধান্য দিচ্ছে? বলার বক্তব্য হচ্ছে আগামী দিনে তাহলে কি বাঙালি থাকছে না, মানে কি ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা হবে না উর্দু হবে? এইটাতে কিন্তু আমার একটা কোশ্চেন আছে। অবভিয়াসলি বাংলা একটা ওই অতদূর অবধি এটা যাবে, এতটা অবিবেচক বা এরকম করবে সেরকম কি মনে হয় গর্গ? দেখো, এখানে যেটা হবে যে উর্দুর একখানা রোম্যান্টিক, উর্দুর সঙ্গে একটা রোম্যান্টিক সম্পর্কের কিছু ভাঁজ হবে, ঠিক আছে? কিরকম? ও পেট যেরকম হচ্ছে, আমি দেখলাম এই যে এই ঘটনা অভ্যুত্থান ঘটার পর থেকে, ঠিক আছে, যে বিটিভি ওদের যে বাংলাদেশ যে বেতার, সেখানে উর্দু একটু প্রোগ্রাম দু একটা একটু চালু করা যায়, একটু যদি ঢাকা বিশ্ববিদ্যালয় একটু কাওয়ালি ফাওয়ালি করানো যায়, এই সব, ঠিক আছে? ওটা হবে না। যে তুমি বাঙালি ডিএনএ, এটাকে তুমি রান্না করতে পারো, কিন্তু মাল ওটা তৈরি হবে না, ঠিক আছে? হবে, কখনো হজম হবে না, ঠিক আছে? এখানে এত হিন্দি 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 করে কিছু হয়েছে? ওসব হয় না, ঠিক আছে? এবং খোঁজে যায় লোকে একটু এটা পরে, এখানে স্লো দিচ্ছে, ওখানে খুব ফাস্ট দিয়ে লোকে তাড়াতাড়ি খোঁজে গেছিল। এবার এটা হবে না, কিন্তু যেটা হবে, এই যে পাকিস্তান তার সঙ্গে একটু ক্লোজ হবার চেষ্টা, যে পাকিস্তান এখন যে জাহাজ ভিড়ছে ওখানে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে 47, 71, 24 এই তিনটেকে যেন একখানা ঐতিহাসিক একটা কন্টিনিউটির জায়গা থেকে দেখার চেষ্টা হচ্ছে। 47 আমরা একটু এগোলাম, যেন 71 তারা আরেকটু এগোলো, যেন 24 আরেকটু এগোলো। এটা কিন্তু এতদিনকার যেটা প্রাতিষ্ঠানিক বয়ান তার থেকে আলাদা, যে 47-এ ব্রিটিশ তাড়ানো গেল, কিন্তু আমরা আঞ্চলিক স্বশাসনের ভিত্তিতে পূর্ববঙ্গ তারা যে মানে যেরকম আঞ্চলিক স্বশাসন চেয়েছিল সেটা পাইনি, দেখা গেল সেটা একখানা উর্দু সাম্রাজ্যবাদ, পাকিস্তানি সাম্রাজ্যবাদেই পরিণত হলো। ফলে দ্বিতীয়বার একটি যেন 2 স্টেপ রেভলিউশনের মতো দ্বিতীয়বার একখানা সাম্রাজ্যবাদকে করে স্বাধীন হলো 71-এ। এইটা হচ্ছিল গল্প।
এখন এরা এখন এই যে যারা জামাতে ইসলামী, যারা এই ধরনের যারা অ্যান্টি সেকুলার ফোর্সেস যারা, ঠিক আছে, তারা বলছে যে 47-এ হিন্দুদের থেকে রক্ষা পাওয়া গেছে, ঠিক আছে, তারপরে 71-এ ওই বাইরে যারা এই ব্যাপারে তারা একটু আবঝা, ঠিক আছে, নানা রকম একটু বৈষম্য ছিল, এটা লেগে গেছিল, মানে তেমন গোলাগুলি না চালালে ব্যাপারটা দূর যেত না, ঠিক আছে, পাকিস্তানও আসতো না, এখন পাকিস্তান বলছে যে আমার হারিয়ে যাওয়া ভাই, ওরকম অনেক অনেক প্রেম এখন উথলে পড়বে, ঠিক আছে, যেত না। কিন্তু আমরা গণতন্ত্রটা পাইনি, এইবার মানে এইবার সোনায় সোহাগা হলো, 16 কলা পূর্ণ হলো, গণতন্ত্রটাও পেলাম, এইবার আসল তৈরি হলো। এবং তার মধ্যে একটা কথা আমি যেটা পয়েন্ট আউট করতে যাদের নতুন প্রস্তাবনায় কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদও নেই, অর্থাৎ এই মাটি বাঙালি জাতীয়তাবাদ তো প্রথম কথা জিয়া এসে উড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, ওই জয় বাংলাকে যখন বদলে দেওয়া হলো বাংলাদেশ জিন্দাবাদ খন্দকার, ঠিক আছে, ইয়েতে 75 যখন বঙ্গবন্ধু হত্যার পরে রাষ্ট্রপতি, হ্যাঁ যিনি একদম, ঠিক আছে, সে তার পাশের লোক একদম, ঠিক আছে, সে যাই হোক। এবং সেটা প্রথমেই বাঙালি জাতীয়তাবাদের উপর তখনই আঘাত ঘটেছে যে এটাকে একটু ডাইলিউট করো, বাঙালি থেকে বাংলাদেশি অজুহাত দেওয়া হয়েছিল। এখানে তো নন বাঙালিরাও থাকে, যে নন বাঙালিরা থাকে তারা হচ্ছে উপজাতীয় আদিবাসী, তাদের এমনিতেই কোনো সে নেই, কিন্তু ওদেরকে একটা সাক্ষী গোপাল করে, ঠিক আছে, যে তাই জন্য নাকি বাঙালি ব্যাপারটা খুব খুব তারা সব সকলকে নিয়ে চলতে চায় ইত্যাদি। ওকে, যদি ওখানে মানে সেটলার ঢুকিয়ে ওখানে কিন্তু যারা আদিবাসী তারা ছিল মেজরিটি চিটাগাং হিল ট্র্যাক্সে, এখন তাদের লোক ঢুকিয়ে মাইনরিটি করে দিয়েছে, ঠিক আছে, একেবারেই তাই। কিন্তু তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদ এত কিলো ভাষা এবং জাতিভিত্তিক, তারপরে সেটাকে অঞ্চল ভিত্তিক করলো। এই অঞ্চল ভিত্তিকটাই বর্তমানে ইয়ে নয়, তার মানেটা কি? আইডিওলজি হচ্ছে উম্মা বা খিলাফত টাইপের আইডিওলজি, যে আসলে মানুষের কোনো এই যে বাঙালি, বাংলা, এই মাটি, এই বাংলা, এইগুলো খুব খারাপ জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু মানে এই কথাগুলো বলছি, মানে আমরা হচ্ছে তারা বলছে আগে তার ধর্ম, এবং এই আগে ধর্মের আইডিওলজির সঙ্গে সবসময় যারা বাস্তবের মাটিতে মানে যাদের কি বলবো পূর্বপুরুষের সঙ্গে যাদের পূর্বপুরুষের ঋণ যাদের মাথায় রয়েছে তাদের একটা সংঘাত ঘটবেই। এই যে জিনিসগুলো করছে না, এগুলোর ফলে কিন্তু সেখানে বাঙালি জাতীয়তাবাদীদের ভবিষ্যৎ পুনরুত্থানের কিন্তু একটা পথ প্রশস্ত করে দিয়েছে। এইখান থেকেই এই যে একটা পুনরুত্থানের পথ প্রস্তুত হলো, যে এই যে বাঙালি জাতীয়তাবাদের কথাটাকে বললে যেরকম একটা কোণঠাসা, জয় বাংলা পড়ার পর সেই আমাদের মনে আছে, সম্ভবত ওটা অক্টোবর নভেম্বর নাগাদ একটা ভিজুয়ালস আমাদের হয়েছিল, একটি মেয়ে জয় বাংলা বলছে ক্লাসরুমে, একদম, এবং তাকে ধরে মানে বিভিন্ন যেভাবে পিটতে বার করানো হচ্ছিল, এবং এই পরিস্থিতি কিন্তু তারপরও দমিত করা যায়নি। এখন বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রশ্ন হচ্ছে এবং একটা সংঘবদ্ধ একটা রূপ দেখা যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য যে বাংলাদেশের জাতীয়তাবাদের যারা প্রবর্তক, সেই বিএনপি পর্যন্ত এখন এই মিটিংয়ে তারা বলেছিল জুলাই বিপ্লব প্রস্তাবনার সমস্ত বাতিল করে দিয়েছে, নির্বাচনের দাবি যাচ্ছে। কোথাও একটা জায়গা থেকে আপনার কি মনে হয় যে বাংলা এটা কিভাবে দেখছে, কিভাবে সাধারণ যারা ট্রেনে বাসে যারা যেই সমস্ত মানুষগুলো এই ঘটনা আপনার বিভিন্ন লেখার মাধ্যমে সেগুলো আপনি তুলে ধরেন, এই যে চটজলদি আর কি বিভিন্ন ঘটনাগুলো, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মনে হয় এটা রেসপন্ড কিভাবে করবে? দেখুন একটা কথা বলি, বাংলাদেশ নিয়ে যা করছে, বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে, বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গে আসি সবাই ঘোর বিরোধী এবং খুব বিতস্তিত এবং রাগান্বিত এবং ক্ষুব্ধ। কারণ আমি এই যাওয়ার আগে আমি একটা কবিতা আবৃত্তি করব জীবনানন্দ দাশের, বাংলাদেশের, উনি চট্টগ্রামে এতে ছিলেন, সিলেটের কবি ছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সিলেটের ওনার আদি একটা শিকড়। উনি এক জায়গায় বলেছেন, জ্ঞান নেই আজ এই পৃথিবীতে, জ্ঞানের বিহনে প্রেম নেই। আজকে যারা সংবিধান তৈরি করতে চাচ্ছেন রিয়াজ সাহেব, এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ, মা মাটি বাংলা ভাষা বাদ দিয়ে, দেশপ্রেম বাদ দিয়ে কোনো সংবিধান কিচ্ছু হয় না। যে সরকার হুড্রুমি করে ক্ষমতা দখল করেছে তারাই আবার গণতন্ত্রের কথা বলছে, তারা আবার সংবিধান তৈরি করবে। ওদের প্রথম কাজ হলো জনভিত্তিতে গণতন্ত্র হয়ে গণতান্ত্রিকভাবে এসে তারপরে সংবিধানের ভাবনা চিন্তা করার কথা। এখন এখানে যা হচ্ছে সেটা হলো আমাদের যে প্রগতিশীল চিন্তাভাবনার বাইরে চলে গেছে।
এদের একটাই উদ্দেশ্য, সেকুলারিজমকে বাদ দিয়ে হিন্দুকে টার্গেট করে মুসলিম রাষ্ট্রে পরিণত করা। এর বাইরে আর কিছু নয়। গর্গদা যেটা বললেন বা আমাদের ডক্টর সিদ্ধার্থ গোস্বামী যেটা বলছেন, এই টাকা জিস্ট করলে যেটা দাঁড়ায়, মুসলিম বাংলাদেশটাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চাইছে এবং পাকিস্তানের হাত ধরে করতে চাইছেন, যার ফলে গর্গদা বলছেন যে উর্দু প্রেম যদি ওদের থাকতো বা উর্দু যদি ওদের সত্যি রক্ষা করতে পারতো, তাহলে 71-এ মুক্তিযুদ্ধ করতে হতো না। তাহলে বাংলাদেশ আর পাকিস্তান একসঙ্গে থাকতে হলে এখন জানতে হবে কেন বাংলাদেশ বেরিয়ে এলো। বাংলাদেশের যে মাটি, যে ভালোবাসা, আমার কথা হচ্ছে এই যে আলী রিয়াজ যে প্রস্তাবনাটা দিয়েছেন, সেখানে একটা রাজনৈতিক বলা যায় বাংলাদেশ আবার একটা নতুন, যেটা গর্গ বলছিল যে এটা বাঙালি যারা জাতীয়তাবাদের কথা বলে বা বাঙালিত্বের কথা বলে, তাদের কাছে একটা নতুন সুযোগ, একটা পলিটিক্যাল প্রসেসও কিন্তু চালু হচ্ছে। কেন বিএনপি বলছে তার নির্বাচন চায় এবং যাবতীয় এই সংস্কার, সে সংবিধান হোক, যা কিছু সংস্কার, সেটা পার্লামেন্ট গঠনের হবার পর। তাহলে এইটাকে এই যে টেবিলটা মানে করা হলো, এটাকে যে প্রস্তাবটা রাখা হলো, তাহলে এই প্রস্তাবের সেরকম কোনো ভবিষ্যৎ আগামী সময়টা কি আছে বলে মনে করেন? সুযোগ, যেটা গর্গবাবু বললেন, সুযোগ আছে, কিন্তু কখন আছে? যদি একটা হেলদি সিচুয়েশন হয় তাহলে ডেফিনেটলি সুযোগ থাকতো। সিচুয়েশনটা তো হেলদি নেই, সুযোগ মারাত্মক। ওরা প্লুরালিজমকে অ্যাড করতে চাইছে, রিপাবলিক করতে চাইছে, বাংলাদেশ রিপাবলিক। হ্যাঁ, তার মানে কি? তার মানে যেরকম পিপলস রিপাবলিক অফ চাইনা, মানে ছোট 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 বিভিন্ন প্রভিন্স থাকবে, তাদের নিজস্ব কালচার থাকবে, নিজস্ব হেরিটেজ থাকবে, মাদার যে কান্ট্রি থাকবে, যে মেন সেফগার্ড করবে, সেটা হচ্ছে তার যে রিপাবলিক অফ দ্যাট কান্ট্রি। বাট এটা তো একটা হেলদি সিচুয়েশন হলে, কিন্তু ওই ছোট ছোট জায়গারা নিজেদের কাস্টম, নিজেদের কালচারটা ধরে রাখতে পারবে কি, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কারণ এই প্রগতিশীলতার 90% যেখানে হয়ে গেছে, যেখানে যে এখন মানে মাইনরিটি যেখানে 35% ছিল, সেটা এখন 10% বা তার চেয়েও কমে ঠেকেছে বোধহয়। 8%-এর কাছে, ওই 7 point something, near about 8, এটা বলা হচ্ছে। অস্তিত্ব যদি না থাকে, তাহলে প্লুরালিজমের মানেটা কি হলো? একদমই অস্তিত্ব নেই, তাহলে সেখানে আর তার জায়গাটাকে ধরে রাখবে কে? তাহলে কি আমরা নেশন স্টেট যেটাকে আমরা বলি, এই যে ভাষা, জাতিভেদে বা বাংলাদেশ, সেটার দিকেই তাদের লক্ষ্য, মানে সেখানে কিছু একেবারে হিন্দু কমিয়ে দেবে না, তার কারণে বিশ্বের বাজারে তো একটা মুখরক্ষার ব্যাপার আছে, যেটা পাকিস্তানের আজকে অসুবিধা হয়েছে। পাকিস্তানে বিভিন্ন জায়গায় যে অসুবিধাটা তারা ফেস করে আর কি, জাতিরাষ্ট্র করতে পারেনি, বালুচদের হাতে মানে প্রতি মুহূর্তে বিধ্বস্ত হচ্ছে, ওই যে পাখতুনদের কাছে বিধ্বস্ত হচ্ছে। কিন্তু বাংলাদেশের কাছে সেই সুযোগটা আছে, বাংলাদেশ এটা করছে, কিন্তু একমাত্র বাধা হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা আর হচ্ছে এই বাঙালি জাতীয়তাবাদ। ফলে আগামী লড়াইটাকে এই দুটো শক্তি, এই বাইনারিটাই কি প্রতিষ্ঠা, মানে এই বাইনারিটায় হবে এবং সেই লড়াইয়ে জিততে কে চলেছে? দেখুন, এই লড়াইটা এত শক্ত হতো না যদি যেটা এই সময় আপনি যদি 70-এর দশক থেকে বা 60-এর দশক থেকে দেখেন, ভারত সবসময় সেখানে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর পাশে ছিল, ঠিক আছে, এবং খুব স্ট্রংলি পাশে ছিল, ইন্টারন্যাশনালাইজ করেছে, ইউএনএ তুলেছে। এই সাম্প্রতিককালে আমরা দেখলাম মানে একদম অ্যাবান্ডন করে, ইউএনএও নেই, মানে কিছু বলছে না। ইউএনএ তো তুলতে পারতো ভারত, তাই না? এগুলো তো খুব বেসিক ব্যাপার, ঠিক আছে। আমরা তো পিস কিপিং ফোর্সের কথা বলেছে বাংলা পক্ষ, মানে সেটা ইউএনএ তো তুলতে পারতো বা ট্রেড বন্ধ করতে পারতো, কোনো রকম কিছু নেই, মানে কোনো চাপ দেওয়ার কোনো গল্প হলো না। কিন্তু এই যে কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে আসা যে স্লোগান জয় বাংলা, যেটা কিনা পরে শেখ মুজিব পিক আপ করে কাজী নজরুল ইসলামের থেকে, এবং একদমই, এবং সেটা সব লিখিত দস্তাবেজও আছে, সেটা দেয়াল লিখন, এই আগস্টের পরে সেটা দেয়াল লিখন করার জন্য কিন্তু দুটি ছেলে খুন হয়। রাইট, এই দুটি ছেলে খুব নৃশংস এবং ভাবে তাদের খুন করা হয়। এই দুটি ছেলে ধর্মে মুসলমান, পরিবারে জন্মানো, কিন্তু তারা জাতিতে বাঙালি, এবং তারা মুসলমানের আগে বাঙালি বলে তারা খুন হয়। একদম ঠিক আছে, একদম। তারা ফার্স্ট বেঙ্গলি, দেন যা কিছু, প্রথমে বাঙালি তারপরে যা কিছু, তাই জন্য তারা খুন হয়। অর্থাৎ এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তীকালে এর প্রতিস্পর্ধিতা, দীর্ঘমেয়াদী প্রতিস্পর্ধিতা করবে যে শক্তিগুলি, তাদের শহীদও কিন্তু তালিকা হতে শুরু করে দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে যে একটা কথা যেটা বলতে চাই, লক্ষ্য করে দেখবেন, এই যে প্রতিরোধ যেটা গড়ে ওঠা, মানে এটা অমোঘ, ঠিক আছে, এটা ঠেকানো সম্ভব না।
তারা কিন্তু আবার সংখ্যালঘু নিরাপত্তা প্রশ্নে আমার ঠিক আছে অনেক বেশি সেন্সিটিভ হবে, যেটা দেখা যাচ্ছে যে বারবার এখন সংখ্যালঘুরা যখন প্রতিবাদ করছে সেখানে কিন্তু স্লোগান উঠছে জয় বাংলা, তাই না? সংখ্যালঘুদের স্লোগান, সেখানে জয় বাংলা স্লোগান উঠছে, ঠিক আছে, এবং মানে যে স্লোগানগুলো মুক্তিযুদ্ধের সঙ্গে অ্যাসোসিয়েটেড একদম হিন্দু বাঙালির যে জমায়েতগুলো হচ্ছিল বিরাট বিরাট, সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগানগুলো দেওয়া হচ্ছিল। অর্থাৎ যে কোনো জায়গায় গণতন্ত্র তখনই সত্য যখন যার সংখ্যা কম তার জন্য অধিকার প্রতিষ্ঠিত আছে। গণতন্ত্রটা আসলে তার সেফগার্ড করার জন্যই। আমরা যারা মানে কেউ যদি মেজরিটি হয়ে বসে থাকি, ধরুন মানে ভারতে হিন্দু বা পশ্চিমবঙ্গে বাঙালি আমরা যারা, ঠিক আছে, গণতন্ত্র তো আমাদের দরকার, আপনি চেষ্টা করলে আমরা নিজেদের মতো করে দিতে পারি, ঠিক আছে। গণতন্ত্র কার জন্য? যে সংখ্যার জোরে তার অধিকার প্রতিষ্ঠিত করতে, যার কিছু কিছু জায়গায় যেন অধিকার প্রতিষ্ঠিত সে করতে পারে, সেটা একদম অফ না করে। এই প্রশ্নই কি একটা বাঙালি হিন্দু, যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি হিন্দু হোমল্যান্ড তিনি বলেছিলেন, যদিও কোনো বাংলায় কখনো এক্সচেঞ্জ হয়নি, যেটা পাঞ্জাব বা অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু বাঙালি যেমন ওই জায়গাটা হয়নি, কোথাও বাঙালি হিন্দু এটা বলার ক্ষেত্রে একটা শঙ্কা, একটা সংকোচ, বা একটা কোথাও কি একটা জায়গায় সাংস্কৃতিক বোধ, মানে যেখানে আগে আমি ভারতীয় তারপর আমি বাঙালি, বা আমার পরিচয় এখানেও একটা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনি হিন্দু কিনা, এই প্রশ্নটা মানে আসে। বাংলাদেশে এটা এখন অনেকটা মানে সেখানে তারা করেছে, এইবার তার উপরে একটা সামাল দেওয়ার চেষ্টা করছে, কেন গোটা বিশ্বেই ব্যাপারটা ছড়িয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বেশি কি এইটাই একটা বেশি প্রতিপন্ন হয়েছে যে ড্রপ, মানে সংখ্যালঘু যে সংখ্যাটা আপনি বললেন 1947 থেকে 71-এর পর 2024 এই সময়ে এসে যে সংখ্যাটা দাঁড়িয়েছে, এইটা গোটা পৃথিবীকে কিছুতেই কনভিন্স করতে পারছে না যে হিন্দুদের এত নিরাপত্তা, তারা অনেক জায়গায় সরকারি চাকরি পেয়েছে, যারা যারা সেটা বলেন, কিন্তু এতই যদি হয় তাহলে সেটা অনিরাপদ কেন হলো, কেন এখান থেকে বেরিয়ে এলো? সিদ্ধার্থবাবু, দেখুন এই ব্যাপারটা আছে, এটা মানে গর্গ সাহেব খুব মানে সঠিকভাবেই বলছেন যে কেন ইন্টারন্যাশনাল এত অর্গানাইজেশন আছে, হিউম্যান রাইট কমিশন আছে, বিভিন্ন দেশ আছে, তাদের চোখে কেন পড়ছে না, কেন স্যাংশন হচ্ছে না আমি বুঝতে পারছি না। মানে আলটিমেটলি কি এখানে মানে বাংলাদেশে যেটা হচ্ছে সেখানে কি মানে আমরা কি তাহলে মানে মুসলিম মানে বাঙালি নয়, এরকম কিছু একটা হতে চলেছে আমি জানি না। বাট যেটাই হয়ে থাকুক, ল আইন কীভাবে ডেভেলপ করে একটা সোসাইটিতে, যখন একটা কিছু লোক বসবাস করে তখন তাদের কিছু কাস্টমস থাকে, কিছু রিচুয়ালস থাকে, সেই কাস্টমস আর রিচুয়ালসগুলো যখন দিনের পর দিন একটা মানে সংগঠিত ওয়েতে ওই কাস্টমস বা রিচুয়ালটা হয়, তখন সেটা আইনে পরিবর্তিত হয়, এবং আমি জুরিসপ্রুডেন্সের ডিটেলে যাচ্ছি না, সেভাবেই আইন তৈরি হয়। তাহলে আইন কিসের জন্য তৈরি হয়? আইন কিন্তু মেনলি তৈরি হয় যারা মাইনরিটি, মানে যারা উইক, যারা দুর্বল, তার সেফগার্ডের জন্য কিন্তু আইন। জঙ্গলের ভেতরে যে বাঘটার গায়ে জোর বেশি সে কিন্তু শিকার করতেই পারবে, কিন্তু যে বাঘটা খাঁচায় আছে লাস্ট 20 বছর, যে শিকার ভুলে গেছে, সে কিন্তু শিকার করে খেতে পারবে না, তাকে কিন্তু খাইয়ে দিতে হবে। তাহলে আইনটা হচ্ছে সবারই জন্য এক, যার জন্য হচ্ছে আইন। এবার মাইনরিটি হতে হতে যদি প্রপার আইনের শাসন না থাকে, রেগুলেশনস না থাকে, তাহলে তার মাইনরিটি থাকবে না। সেটা অবশ্য সংবিধানের সামাজিক সুবিচারের কথা প্রস্তাব করা হয়েছে, যে সোশ্যাল জাস্টিস। অরিজিনাল টার্মিনোলজিগুলো নিয়ে সমস্যা কোথায়? কথাটা হচ্ছে যে এর মানে তো একই হলো, এটা নয়। অরিজিনাল টার্মগুলো নিয়ে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা হচ্ছে যে তার সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শের গন্ধ লেগেছিল। মুক্তিযুদ্ধের ঐতিহ্য বহন করে, মুক্তিযুদ্ধের গর্ভ থেকে উঠে আসা এই শব্দগুলি, সেইটা নিয়েই সমস্যা আসলে এই শব্দগুলো নিয়েও নয়। না, তাও আমি আর একটু অ্যাড করে বলছি গর্গবাবুর সঙ্গে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে পরম্পরা, এটা তো সেটা নয়। এরা মুক্তিযুদ্ধ যা আছে তার বিরুদ্ধে যাচ্ছে। আরও বাস্তব কথা হলো, এরা হচ্ছে তীব্র হিন্দু বিরোধী। এই তীব্র হিন্দু বিরোধিতা করতে গিয়ে এবং ভারত বিরোধিতা করতে গিয়ে এদের উদ্দেশ্য হলো এই সংবিধানটা এইভাবে তৈরি করা, যাতে কি হয় আরো বেশি জঙ্গি তৈরি করা যায় রাষ্ট্রটাকে। জঙ্গি রাষ্ট্র কি সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। মানে ভারতবর্ষে যেমন হিন্দু সংখ্যাগুরু, কিন্তু ভারতবর্ষের সংবিধানে অন্যান্য যেসব ধর্মীয় গোষ্ঠী, এখানে নানা রকম সংখ্যালঘুদের উৎপীড়ন, অত্যাচার বিভিন্ন সময়, কিন্তু এই যে ধারাবাহিকভাবে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাসে দেখা গেছে
না, হিন্দু এবং আদিবাসীদের উপর প্রচন্ড পরিমাণে এসে কিছুদিন আগে ঢাকার রাজপথে পরশুদিনই যেভাবে আদিবাসী কে যেভাবে আর কি গণপ্রহার এবং যেভাবে মারা হচ্ছিল, কোনো সভ্য সমাজ হিসেবে সেখানে দাঁড়িয়ে এই ধরনের সংবিধান প্রণয়ন, অথচ এই শক্তিগুলো যারা এটা প্রণয়ন করছেন তারাই ঢাকাতে বসে ক্ষমতায় রয়েছেন, অথচ তাদের সামনে হচ্ছে সেই সব বিষয় কিছু হলো না, তারা বেশ সুন্দর সুন্দর লফজ ব্যবহার করলেন। এইটা এক ধরনের একটা বিশুদ্ধ প্রহসন তৈরি হচ্ছে। একদম। আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে গিয়েছে বিভিন্ন জাতি আছে, জনগোষ্ঠী আছে, কেউ যদি অত্যাচারিত হয় তার জন্য আমাদের ভারতীয় সংবিধান আছে, বিচার আছে। ও দেশে তো বিচার ব্যবস্থাই নেই। আপনি দেখুন না, আমাদের যে চিন্ময় দাস যিনি প্রভু, তিনি বিনা বিচারে জেল খাটছেন। ওর তো আইনের কোনো নেই, মানে অস্তিত্ব আছে বলে আমার মনে নেই, কিচ্ছু নেই। বিচারকরা ধরে মারছেন, বিচারকরা জেল খাটছেন। তা যে দেশে আইন নেই, আইনের শাসন নেই, সেখানে আপনি কি প্রত্যাশা করবেন? এখানে তো হচ্ছে মোস্তানতন্ত্র, যে ওকে মারো, আমার ইচ্ছা হচ্ছে ওকে মারতে হবে, আমার মনে হচ্ছে ওকে কিডন্যাপিং করতে হবে, আমার মনে হচ্ছে ওই মহিলাটা ভালো হচ্ছে, আমার দরকার। এটা মোস্তানতন্ত্র। যে ছেলে কটা গেছে, এদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখুন, এদের ব্যক্তিগত জীবন দেখুন, এটা কি বলে গেছে বাংলাদেশে। এরা বলছে কোটা সংস্কার, ব্যাস হয়ে গেল। তারপর হাসিনা তাড়াও সংস্কার, হাসিনা তাড়াও আন্দোলন, হাসিনা চলে গেল। তারপরে ভারত বিদ্বেষী, কেন যে ভারত বিদ্বেষী হলো আমার মাথায় ঢুকলো না। শেখ হাসিনা কেন ভারতবর্ষে এসে, এইটা ওদের কারণ। আমি একটা এই প্রসঙ্গে একটা বলে নিই, ভারতবর্ষে অনেকে এসছেন যারা, যেমন দলাই লামা এসছিলেন, নোবেল লরিয়েট, উনি তো এখন তো ভারতবর্ষে আশ্রয় আছেন। তারপরে আফগানিস্তানের নাজিবুল্লাহ সরকারকে যখন মারা হয়েছিল, তার স্বামী, তার বউ ছেলে মেয়ে এখন ভারতবর্ষে আশ্রিত হয়ে আছেন। তসলিমা নার্সিন, ইনিও ভারতবর্ষে আশ্রিত হয়ে আছেন। তার পরম্পরা হয়ে শেখ হাসিনা এসছে, এতে তো ভারতবর্ষের সবাইকে আশ্রয় দিয়েছে। এখন ভারত বিদ্বেষী হওয়ার তো কোনো কারণ নেই, ওদের জানতে হবে যে এইটা কি একটা সাংঘর্ষিক রূপ নিতে পারে গর্গ, যে একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে অর্থাৎ ভারত মানেই হিন্দু, এই যে একটা সরলীকরণ, এইটাও একটা বড় রকমের তাদের আছে আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতির ক্ষেত্রে একটা বড় রকম বিপর্যয়ের পরিস্থিতি তাদের তৈরি করতে চলেছে। যদিও এত গভীরে গিয়ে ভাবার কিছু নেই, অনেকে এটা বলেন যে ইউনুসকে একদম ছড়াছড়ি এরকম বসিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা তো তাকে যাতাভাবে বলেন আর কি, সুদখোর থেকে শুরু করে যা কিছু, এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেনই আর কি, একে কিভাবে বসানো হয়েছে সেটা তো অনেকটাই ক্লিয়ার করে দিয়েছেন, ভবিষ্যতেও করবেন। এত গভীরে কিন্তু এই যে এর ভেতরে ভেতরের এই যে বাংলাদেশের ধারাবাহিকভাবে যে হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষটা তৈরি ছিল, এইটাকে কিন্তু অ্যান্টিসিপেট করতে বহু বছর লাগলো। লাভ বলতে এটাই। ব্যাপারটার মধ্যে একটা আরেকটা খুব ইন্টারেস্টিং দিক রয়েছে। যে কোনো রকম সংখ্যাগুরুবাদ এরকম ধরনের একখানা ইয়েতে, তুমি তো যদি এরকম এমন তোমার আইডিওলজি হয় যে তুমি তোমার আত্মপরিচয়ের বিরুদ্ধে, যে বাঙালিত্বের বিরুদ্ধে, আবার এটা বললে এটা কিন্তু ডাইরেক্ট বলছে যে আমরা বাঙালিত্বের বিরুদ্ধে, রাইট? কিন্তু তার ফলে এবার সব টার্গেট কোনগুলো? হিন্দু। আসলে তুমি যে বাঙালিত্বের বিরুদ্ধে, সেটা তুমি তোমার হিন্দু সংখ্যালঘু এই বিরোধিতাগুলোর মাধ্যমে সেটা প্রকাশ করা। তুমি বাঙালিত্বের বিরুদ্ধে তো ডাইরেক্ট বলতে পারো না, তাই না? তখন বেশি লোকজন খেপে যাবে। এক সেকেন্ড, এবার এটা খুব ইন্টারেস্টিং যে এই যে আমরা এখানে এতটা যে এটিকে একটা সাংঘর্ষিক রূপ নিতে চলেছে, এটি যে কূটনৈতিক একটা বিপর্যয় হতে পারে, ঠিক আছে? আমি শুধু বলবো, অবোধ ভারতের বাঙালি তোর কেউ নাই। এই যে কষ্টটা তুমি পাচ্ছ, আমি পাচ্ছি, দিল্লি মানে অবোধ ভারতে তুমি যেটা বললে, বাঙালি তোর কেউ নেই, তুমি কি হিন্দু বাঙালির কথাই বললে? হিন্দু মানে এমন এখানকে যারা মুসলমান বাঙালি রয়েছে, যারা চায় বাংলাদেশে একখানা শান্তি থাকুক, সেখানে সংখ্যালঘু অধিকার থাকুক, সকলের ক্ষেত্রে, ভারতে যারা বাঙালি সকলের ক্ষেত্রে বলছি, তোর কেউ নাই, তোর সোনার এগুলো কেউ নাই। কারণ এখানে ধরো মুসলমান বাঙালি হবে, ওখানে গরম হচ্ছে ভাই, এখানে যদি এখানে গরম হয় তখন আমার চাপ হতে পারে, নানা রকম বহুমাত্রিকভাবে ব্যাপারটা হতে পারে, ঠিক আছে? তোর কেউ নাই। তার কারণ এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এই মুহূর্তে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে আদানি বিদ্যুৎ পাঠাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশে। এই সব এদেরই পাঠাচ্ছে, এই আলী রিয়াজ আর এইসব নাহিদ এদেরই পাঠাচ্ছে, ইউনুসদের। এবং সে যে হিন্দু মানে আদানি, এবং সে যে ভারতীয়, এতে কোনো সমস্যা হচ্ছে না। আদানির কোনো শিল্প প্রতিষ্ঠান ইনস্টলেশন একটি আঁচড়ও পড়েনি, ঠিক আছে? যারা যারা এফেক্টেড হয়েছে তারা বাঙালি, হিন্দু নয় মুসলমান, ঠিক আছে, যারা কিনা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। ফলে আমার মনে হয় যারা ইসলামিক, তারা তো তুমি বললে মুসলমান, তারা তো আওয়ামী লীগকে মুসলমান মনে করবে না, ওদের তো মুনাফেক
বা এরকম কিছু মনে করবে? বাঙালি মুসলিমের কনসেপ্টে আমার মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন বলছি, কারণ ইভেন পশ্চিমবঙ্গ আজ থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গে কিন্তু আপনি হিজাব পরা দেখেছেন এত, বা মেয়েরা খুব বেশি ঢেকে যাচ্ছে, সেটা বা উর্দুর বেশি প্রচলন, সেটা অনেকেই বলেন যে জয় ছিল শ্রীরামের না। প্রকোপ পড়ার উর্দুর পরে প্রচলন অবশ্যই পশ্চিমবঙ্গে বেড়েছে এবং এটা জনগণনায় এর একদম তুমি যদি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া দেখো তেমনি হিন্দির প্রচলনও বেড়েছে। একদম। এই যে উনি যখন বলছিলেন যে রুপি, ঠিক আছে, রুপিয়া, এটা বলতে যে উর্দু কথাটা বললে তো ইউপি বিহারের ছাপড়ায় ওটাকে কি বলে, রুপিয়াই বলে। হিন্দি উর্দু একই জিনিস, হিন্দি উর্দু একই জিনিস। ওটা যখন শাহরুখ খান বলে ওটাকে উর্দু বলে, ওই একই ডায়ালগ যখন অক্ষয় কুমার মারে ওটাকে হিন্দি বলে। কিন্তু বাঙালিরা ওটা কোনোদিন অ্যাকসেপ্ট করেনি। কিন্তু আজকে কেন কি অ্যাকসেপ্ট করেনি? এইখানে আমাদের হাওড়া স্টেশনে বাংলা জানো না, হিন্দি জানো না বলে বাংলাদেশে চলে যাও, এখানে বিহার থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মী পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে বলে যাচ্ছে, কোন হিন্দু বাঙালিকে? যে হিন্দু বাঙালি রানী রাসমণির বংশধর। কথাটা মানে আমি দুটো সিচুয়েশনের কোনো কম্প্যারিজন নেই, ঠিক আছে, বাংলাদেশের বিষয় বাংলাদেশের, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এটা বুঝতে হবে সামনে সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র নয়, ঠিক আছে, আমরা প্রজা নই, ঠিক আছে, কিন্তু আমাদেরও কিন্তু সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, সর্বানন্দ সতীশ সামন্তর স্বপ্নের যে যুক্তরাষ্ট্রীয় ভারত এবং সেখানে বাংলা এবং বাঙালির যে অধিকার, এটাই তো আমরা প্রতিষ্ঠিত, এটা আমাদের করতেই হবে। আমাদের এরা যেরকম 71-কে লাথি মারছে, আমাদের এখানেও কিন্তু 15ই আগস্ট 1947-এর প্রতিশ্রুতি বেয়াত হয়ে গেছে। এটা আমাদের রক্তে স্বাধীন হয়েছে ভারত, বাঙালির রক্তে, আমাদেরই এটা ফেরত আনতে হবে। বাংলা ভাষার উপরে হিন্দি ভাষা, উনি কি বলছিলেন এক সেকেন্ড? হ্যাঁ, কিন্তু বাঙালিরা কিন্তু চট করে হিন্দি অ্যাকসেপ্ট করবে না। আমার প্রশ্নটা আমি যেটা বলতে চাইছিলাম, আজকে বাংলাদেশে যে মুসলিম কিন্তু বাঙালি, তাদের কিন্তু তাদের ধর্মের মুসলিম হলেও তাদের খান পান চলা হাঁটা চলা বাঙালিদের মধ্যে কিন্তু অনেকটা একই আছে। বাঙালি ব্রাহ্মণ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বাঙালির মধ্যে সিমিলারিটি আছে। আজকে কোথাও না কোথাও গিয়ে সিমিলারিটির চেঞ্জ কেন হচ্ছে? তার কারণ হচ্ছে মুসলিম যে মৌলবাদ, এটা কিন্তু একদিনের জন্য হচ্ছে না। এটা কিন্তু হঠাৎ করে একদিন হঠাৎ বাংলাদেশের যুদ্ধ হয়ে গেল, হঠাৎ ওর এগেস্ট লেগে গেল, তা না। স্লিপার সেল এর ভেতরে ইনভলভড আছে, এর ভেতরে বড় বড় নেতা ইনভলভড আছে, বিভিন্ন দেশ ইনভলভড আছে, এবং এটা একদিনের নয়। এবং ন্যারেটিভ তৈরি। তুমি ধরো আজ থেকে যেটা বলছো, ঠিক আছে, আজকে তুমি তোমার ধরো ধর্মভিত্তিক নানা রকম স্ট্যাটাস রিল 18, 20, 22 বছরের ছেলে, বাঙালি ছেলে, মুসলমান অথবা হিন্দু, তারা শেয়ার করছে। এটা আমাদের কোনো ভাবো তো একটু, আমরা এখন 18-20 বছর এখন নর্মাল ছিল। আরে তখন আমরা কত হাজারটা জিনিস নিয়ে ভাবতাম, তাদের এখানে ফেসবুক দেখি সব ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, ঠিক আছে, এটা হচ্ছে কেন? এটা অ্যাবসার্ড। এটা কেন হচ্ছে? এগুলো ভান এইসব, এই যেসব জায়গায় এইসব যে দেখবে, সেখানেই দেখবে আবার এই সেই সব জায়গায় দেখবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ঠিক আছে, এই যেখানেই দেখনদারি করবে সেখানেই দেখবে পর্ন সার্চে ভারতের টপ, বিশ্বের টপ, এইসব এলাকায়। মানে এটা ভান আমাদের সাধারণ চোখে ভান নয়, এটা কিন্তু স্লোলি ইমপ্লান্টেড। মানে ছোট উদাহরণ দিয়ে দিই, এই যে বলে বাঙালি মানি না, বাঙালি মানি না, এই যে করছে না, বাঙালি মানি না, ঠিক আছে, তারা সকলে নাকি মানে তার ধর্ম আগে। এই যে ঢাকার রাজপথে যখন আদিবাসীদের পেটালো, তখন বাঙালি ঠিক মনে পড়েছে, তখন ঠিক বাঙালি, কারণ তখন তার ভূখণ্ডর মধ্যে একটা প্রশ্ন চলে আসছে। এগুলো অপরচুনিস্ট, এগুলো অপরচুনিস্ট, বদমাইশ। এবং তাহলে বলা যায় যে যতই এ সমস্ত নারকলকাঠি, বাঙালি কিন্তু বুঝে গেছে তোমাদের কারসাজি। মানে আমরা এটা বলছি, মানে এটাকে এখন তাহলে বলা যায় আমরা ধরে ফেলেছি, যেটা বলছে ভান, এই যে অপরচুনিজম। আমি এগ্রি করি। এক সেকেন্ড একটু শুনে আসছি। বাঙালি আজকে তার দেশ হারা, ভাষা হারা। আজকের বাঙালির উপর যা হিন্দি ভাষার যে কালচার প্রভাব, আপনি গৌরবাবু বলছিলেন, মোবাইল দেখবেন, যে কোনো জায়গায় ডায়াল টোনটা দেখবেন সবসময় হিন্দি। বাংলা ভুলে গেছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গান আমাদের সব ভুলে গেছি। যে কোনো অনুষ্ঠানে দেখবেন আপনার ডিস্কো হচ্ছে, সব হিন্দিতে হচ্ছে। এই যে ভুলে গেছে আবার বলছো এগুলো ভান, এটা আমরা তাহলে ধরতে পারছি না, এটা আমরা ধরতে পারছি না। স্পষ্ট করে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা ভুলে গেছে বলে না, ভুলিয়ে দেওয়া হয়েছে, সেটা একটা শক্তি, কিন্তু শক্তির বিপরীতে কাউন্টার শক্তি যেটা থাকে, যে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমরা কারা, বাংলা পক্ষ,
সবসময় প্রতিস্পর্ধা তৈরি হয়। কথাটা কি? কথাটা হচ্ছে এই যে সামনে এই যে কদিন আগে যেটা হলো যে চিত্রমাধ্যম লোকোমোটিভ ওয়ার্কসের সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছুটি দেওয়া হবে না, এটা তো একটা ডিসিশন, এটা তো একখানা কনসাস ডিসিশন। এগুলো এই যে এফএমগুলোতে বাংলা গান চালানো হবে না, এগুলো বহিরাগত মালিক হলে কনসাস ডিসিশন। এই যে আমরা এখানে এখানে এই কথাগুলি আর প্লাস চ্যানেলে ওপেন বলতে পাচ্ছি, সেটা বলতে পারছি কারণ আর প্লাসে সকলে জেনে রাখুন এটা একটা বাঙালি মালিকের চ্যানেল। এটা বাঙালি মালিকের চ্যানেল না হলে, যেগুলো আপনারা সারাদিন করে বসে বসে দেখেন, ওখানে আলোচনা করতে পারবেন না। ওখানে শুধু ধর্মীয় সাংঘর্ষিক, ঠিক আছে, রিয়েলের মধ্যে দাঙ্গা লাগানো এই টাইপের যে কন্টেন্ট পাবেন। আজকে আমরা যেহেতু বিরতিবিহীন যাই, নিঃসন্দেহে আমরা চাই যে বাংলার যে স্বকীয়তা, স্বতন্ত্রতা, স্বাধীনতা সংগ্রামে তার অবদান, এবং স্বাধীনতা সংগ্রামে তার অবদানের একটা বড় কারণ হচ্ছে স্বাধীনতাকে সে পছন্দ করে। বিশ্বের মানুষের মুক্তি, স্বাধীনতার কথা সে যে যার ভূমিতে দাঁড়িয়ে চিরকালভাবে মিলনের শ্বাসরোধিকতা। কবিতার এই অমোঘ লাইনটি লিখেছিলেন কবি বিনয় মজুমদার, একজন অত্যন্ত উচ্চ মার্গের একজন ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট ছিলেন এবং একজন সেরা কবি। তিনি যে যার ভূমিতে দাঁড়িয়ে, সে বনগাঁ হোক, বারাসাত হোক, বসিরহাট হোক, বা হচ্ছে একদম বালুরঘাট হোক, বা বাংলাদেশেও এরকম বহু মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত এই বিষয়ের সাথে রয়েছে। তাই বাংলার যে কৃষ্টি, সংস্কৃতি, তার অর্থনীতি, তার রাজনীতি, তাকে একেবারে সুচারুভাবে বিশ্লেষণ করার মতো যে পরিপ্রেক্ষিত বা পরিস্থিতি আমরা তৈরি করার চেষ্টা করি, তাতে সকলে আপনারা এগিয়ে আসেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। যারা দেখছেন তাদের জন্য তো বটেই, কারণ তারা সবচেয়ে বেশি আমাদের কাছে আদৃত, এবং যারা বলছেন তারা তো অবশ্যই সমানভাবে আমাদের কাছে আদৃত। এই কারণেই তাদের এই বক্তব্যগুলো আমরা পেয়ে অত্যন্ত নিজেদেরকে প্রতি মুহূর্তে পরিশীলিত করে চলছি। আজকে উপস্থিত ছিলেন ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, তাকে ধন্যবাদ জানাই। লেখক প্রাবন্ধিক সুবল সর্দার, আপনাকেও ধন্যবাদ জানাই, এবং ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের যিনি সাংগঠনিক সম্পাদক, তাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। আরও আপডেট দিতে থাকবো, আরও বিশ্লেষণাত্মক জায়গায় যাব। বাংলাদেশ হোক বা দেশের রাজনীতি, সবসময় আমাদের সঙ্গে থাকুন, তার কারণ আর প্লাস নিউজ সবার আগে, সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।